we have our institutions and they are quite capable of doing it, dealing with it very well. We have already formed an independent judicial committee. But of course, and they're going to do it. But of course, in the process, if needed, we're willing to get the help from some of the international experts, maybe the forensic experts and all that, who can get involved and help us into the process. So we're going to make it very transparent, and we are committed to do it. But at the same time, we don't want to, make it look like that Bangladesh is a war-ravaged country. It cannot, the institutions are not working, so it cannot deal with this kind of investigation by itself. So that is not going to happen, that we allow a third country to come and do it for us. We'll do it ourselves, but we, of course, we would not mind having the international observers to come into this and getting the help of the experts or the forensic experts from the international community to help us into this. Because we are absolutely committed to hold a very transparent, investigation. And we are absolutely committed to bring everyone responsible to bring to book. আরাফাত বালশুন কত বড় মিথ্যুক। উপস্থাপিকা ওরে প্রশ্ন করে একটা আর ও জবাব দেয় আরেকটা। উপস্থাপিকা ওরে প্রশ্ন করেছিল শেখ হাসিনা সরকার কি ক্ষমা চেয়ে সহিংসতা ও এতগুলো ছাত্রের মৃত্যুর দায় নিয়ে পদত্যাগ করবে কিনা। উপস্থাপিকার এই প্রশ্নের জবাবে উত্তর দিল কি, বিদেশি মিডিয়াগুলো নাকি এখনো একটা জায়গাতেই আটকে আছে, যে এখানে আন্দোলন চলছে সরকার বনাম ছাত্রদের। এই বালশুন, তাহলে এখানে আন্দোলন কাদের চলতেছে? আবার বলতেছে কিন্তু ব্যাপারটা এরকম নয়, এখানে যা হচ্ছে তা তো তৃতীয় পক্ষ বিএনপি, জামাত, শিবির, ইসলামী মৌলবাদীরা করতেছে। দুর্ভাগ্যবশত কিছু মানুষ পরিস্থিতির মধ্যে আটকে গেছিল এবং এজন্য কিছু হতাহত হয়েছে। এজন্য তো সরকার একটা বিচার বিভাগীয় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। কথা হচ্ছে বাংলাদেশে তদন্ত কমিটির রিপোর্ট কখনো প্রকাশ্যে আসে নাই, কুমড়া পটাশ, এবং এটা খুবই স্বাধীনভাবে কাজ করতেছে, তো পুঙ্খানুপুঙ্খভাবে করতেছে। এটাই আমাদের কমিটমেন্ট। হতাহতগুলো ঘটেছে 18 জুলাই। আসলে 18 জুলাই তো কোনো কোটাই ছিল না, এটা তো আদালত সমাধান করে দিছে। আন্দোলন করে তো কোনো লাভ নাই। উপস্থাপিকা বুঝতে পারছে যে এটা যে আরাফাত ভাবতেছে যে এটা 72 টিভি বা অসময় টিভিতে মনে হয় বক্তৃতা দিচ্ছে। উপস্থাপিকা নারী বুঝতেই পারছে যে তিনি দোল বাজাচ্ছে, তাই তিনি প্রশ্ন থেকে না সরে উত্তর দিতে বলেন যে সহিংসতা ও এতগুলো ছাত্রের মৃত্যুর দায় নিয়ে শেখ হাসিনা সরকার কি ক্ষমা চেয়ে পদত্যাগ করবে কিনা। কমপক্ষে 200 ছাত্রকে হত্যা করা হয়েছে, আপনার সরকার কি কোনো নৈতিক অবস্থান আছে যেখানে বেশিরভাগ ছাত্র মারা গেছে? 200 জন নাকি মারা যায়নি, সরকার মাত্র 150 জনকে খুঁজে পাইছে, তার মধ্যে বেশিরভাগই নৈরাজ্যবাদী সন্ত্রাসী। আন্দোলনে জঙ্গি গোষ্ঠীর অনুপ্রবেশ দেখতে পেয়ে নিরাপত্তা বাহিনী শান্তি পুনরুদ্ধারে গুলি করেছে। তারপর উপস্থাপিকা নারী আবু সাইদের ফুটেজ দেখালেন, যেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দ্বারা ভেরিফাই করা হয়েছিল, এবং বললেন যে এটা একটা উদাহরণ মাত্র, এরকম আরো অনেক ফুটেজ আছে আমাদের কাছে। সেই উত্তরে কুমড়া পটাশ বলতেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো উত্তেজনা কমানোর জন্য এটা করেছিল, তার মধ্যে কিছু বেআইনি কিছু হয়ে গেছে, তার মধ্যে এরকম কিছু ঘটে গেছে। কুমড়া পটাশদের সময় এখন পেরিয়ে গেছে। আমি আমার স্ট্যান্ড আবারও ক্লিয়ার করছি, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, আমার পরিবারও সেখানে কোনো সম্পৃক্ত নেই। আমি শুধু এগুলো আমার বিবেকের তাড়নার থেকে করছি। ছাত্রদের উপর গুলি করার পর থেকে এখন পর্যন্ত একটা রাত ঠিকভাবে ঘুমাতে পারিনি। ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা হয়েছে। যেই বাচ্চা নিজেদের বাসার ছাদে খেলছিল সেই বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। বাবা মায়ের সাথে জানালা দাঁড়িয়ে আন্দোলন দেখছিল, সেই বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। একটি বাচ্চা টিয়ার শেলের ধোঁয়া গড়ে আসছে বলে সে জানালা বন্ধ করতে গিয়েছিল, সেই বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। আর ওরা এখনও বলে আইন শৃঙ্খলা বাহিনী নাকি কিছুই করে নাই, যারা করছে এগুলো নাকি সবই সন্ত্রাসী। এই বাচ্চাদের খবরগুলো যখন পড়ি তখন নিজের ছেলেটার কথা মনে পড়ে। দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাসায় যখন প্রথম দিন কল দিয়েছিলাম তখন আমার ছেলেটা অভিমান করে বলছে যে বাবা তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো আমাকে কল করো না, তুমি আমাকে দেখতেও চাও না। তখন আমার মনে পড়ে সেই বাচ্চাদের বাবাদের কথা, তারা এখন কতটাই না কষ্টে আছে। সেই বিবেকের তাড়নায় আমার বাড়িতে এখন যথেষ্ট অর্থ সংকট থাকা সত্ত্বেও বিদেশ থেকে কোনো রকম রেমিটেন্স পাঠাচ্ছি না। বাবার, মায়ের এবং স্ত্রীর কাছে থাকা সঞ্চিত অর্থ ব্যবহার করছি এখন।
দেখা যাক কত মাস চলা যায়। তারপরও যদি না হয় প্রয়োজনে গোল্ড বিক্রি করে চলবো। তারপরও এই অবৈধ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোনো রকম ব্যাংকিং চ্যানেল বা হুন্ডি কোথাও টাকা পাঠাবো না। এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে যে হুন্ডিতেও তারা তাদের এজেন্ট সেট আপ করে রাখছে। যদি কোনো প্রবাসী চায় হুন্ডির মাধ্যমে টাকা দিবে, তাহলে এই সরকারের এজেন্টই সেই টাকা নিয়ে সেটা ব্যাংকিং চ্যানেলে পাঠাবে। তাই আমরা সেই ফাঁদেও পা দিতে চাচ্ছি না। প্রত্যেক প্রবাসী কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে কিছু না কিছু স্বর্ণ তারা কিনে রেখেছে। প্রয়োজনে সেই স্বর্ণ বিক্রি করে বাসায় খরচ মেটাবো। তারপরও বিদেশ থেকে 1 পয়সা রেমিটেন্সও যাবে না, যতদিন পর্যন্ত এর জবাবদিহিতামূলক একটা সরকার আমরা পাবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।